এমনও বিল্ডিং আছে যে আমাকে ওই কোম্পানির ওই ফ্যাক্টরির গ্লাসই ব্যবহার করতে হবে, অন্য কিছু ব্যবহার করা যাবে না, কনসালটেন্ট বলছে। হ্যাঁ, বা একটা ট্যাগ লাগাই দিল, হ্যাঁ, গ্রিন জেনারেটর আপনাকে ওইখান থেকেই আনতে হবে। তো সেটার পিছনে একটা হীন স্বার্থ জড়িত ছিল। ওই জন্য বলি যে নেভির হেডকোয়ার্টার ঢাকায় কেন? অ্যাবসলিউটলি, ওটার জন্য আবার গাড়ি বোর্ড ঢাকায় কেন? হ্যাঁ, বা ধরেন এরকম শিপিং কর্পোরেশন ওয়াই ঢাকায়? সো আমরা পলাশ সাহেবের সঙ্গে কথা বলে কয়েকটা টেক অ্যাওয়ে পেলাম, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে উই হ্যাভ টু কাস্টমাইজ অ্যাকর্ডিং টু আওয়ার ক্লাইমেট, ইকোনমি, সব সোসাইটি সব কিছু মিলে। আর তারপরে হচ্ছে যে ওই কাস্টমাইজেশন তো করবে অ্যাকচুয়ালি যারা পলিসি মেকার্স এবং এই জিনিসগুলি যারা ফর্মুলেট করে তারা, আমরাও তাদের পার্ট অফ কোর্স, কাজে আমাদেরও দায়িত্ব আছে আমাদের কথা শুনে। কথা না শুনলে বলা তো যায়। আমি রিসেন্টলি একটা লেখা লিখেছি, আপনি খেয়াল করেছেন, পলিউশন নিয়ে। আচ্ছা, কি লাভ এগুলা লিখেই যাচ্ছি, বা ধরেন ফায়ার নিয়ে অনেক লেখা হচ্ছে। আমার আরেকটা খুব বড় কনসার্ন, সেটা হচ্ছে রিগার্ডিং দ্য কি বলবো, ফিটনেস অফ এলিভেটরস, লিফটস। পৃথিবীর এত, কলকাতা তো আমাদের দিক থেকে বিল্ডিং এর থেকে অনেক উন্নত, এগিয়ে আছে বলবো না, আমরা অনেক বেশি বিল্ডিং বানাই। ওদের এখানে গেলেও আমি কিন্তু দেখতে পাই যে প্রতি বছর একটা সার্টিফিকেশন হয় লিফটটা, গাড়ির চাকায় ব্রেক আছে কিনা, চাকাটা লিক কিনা, আমি ভিজুয়ালি সেটা কিন্তু দেখতে পারি স্টার্ট করে, কিন্তু লিফটের ভিতরে কি অবস্থা আমি দেখতে পাচ্ছি না। এটা কেবলটার কি অবস্থাটার, মানে সেফটি ইস্যুসগুলো কতটুকু, সেটা এই দেশে নাই। এবং হাজার হাজার লিফট লাগছে, এবং সেই লিফট লাগা সবাই মনে করছে কিছু তো হচ্ছে না, কিন্তু একটা সময় ওয়্যার এন্ড টিয়ার তো হবে। যেভাবে আমাদের ইলেকট্রিক কেবল ওয়্যার টিয়ার হবে, কারণ আমরা মডার্নাইজ হচ্ছে, ধরেন 20 বছর ধরে এরকম বিল্ডিং বুমিং হচ্ছে। তো সেইখান থেকে আমাদের যদি ঠিক থাকতে, আমাদের এই মনিটরিংটা খুব জরুরি, যে না, তোমাকে তোমার বিল্ডিংয়ের সব ওয়্যারিং চেঞ্জ করতে হবে আফটার সার্টেন পিরিয়ড। এটা হইতেই হবে, কারণ এটা রাবার, যেটা ইনসুলেশন, এটা ব্রিটেল হয়ে যায়, বা এটা তেলাপোকা খেয়ে ফেলতে পারে। তো অনেক কিছু আছে। বা ধরেন বললো যে না, কমার্শিয়াল বিল্ডিং হলে বিবিটি ছাড়া হবে না, দিতেই হবে। এই ইস্যুসগুলো কেউ অ্যাড্রেস করার নাই আসলে। সো পয়েন্ট নোটেড। অ্যাটলিস্ট কোনো না বললে যে হয় না এই কথাটা ঠিক, আর অনেক বললে পরে ওই গ্ল্যাডউইলের একটা বই আছে না হয়, সেটা বলা আছে যে, বলা না মানে বই হিসাবে থিওরিটিক্যালি বলা না, মানে প্র্যাকটিসে বলা যায়, যারা সাকসেসফুল হয়েছে, যে 10,000 টাইমস কোনো কথা যদি একজনকে বলা হয়, আমি তোমার 10,000 বার একটা নাম্বার বলেছে আর কি, দিস ইজ এ বিগ নাম্বার, হ্যাঁ, যে ওইটা বললে পরে আলটিমেটলি ওটা গিয়ে একটা এফেক্ট হয়। হ্যাঁ, এত বলাও তো মুশকিল, বেশি বললে আবার অন্য সমস্যা হয়। কারণ কি, আমাদের প্রফেশনালদেরকেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক সময় দেখা হয়। অবশ্যই আমি যে খুব বললে পরে, আমি একটা সময়, আপনার মনে আছে, আমার একটা ফেসবুক পোস্ট আমার বিল্ডিং এর কারণে, তুমি যখন ওই পোস্ট দাও, আমি নিজেই কনসার্ন, মানে পারলে আমি তোমাকে থামাই আর কি, যে আচ্ছা ওয়েট করো, কিন্তু আমি পারি নাই, আমার বিবেকের তাড়নায় আমি এটা করতে পারিনি। কিন্তু কি হয়েছে, কোনো লাভ হয়নি। কিন্তু যেইকে সেই চলছে মধ্যে থেকে, মানে আমার কিছু ড্রব্যাকস হয়েছে। তো এই জিনিসগুলো আসলে কতটুক বললে হবে এটা বোঝা মুশকিল, কাকে বললে হবে সেটাও বোঝা মুশকিল। সব জায়গায় ব্যক্তি স্বার্থ জড়িত। রাইট। আচ্ছা, এখন আমরা একটু ছোট করলে রেজিলিয়েন্সের সম্বন্ধে একটু আলাপ করে নিই। আমি যদি ডিকশনারি মিনিং ধরি, রেজিলিয়েন্স ইজ সামথিং উইচ ইজ ফ্লেক্সিবল, হ্যাঁ, যেটাকে মানুষের জীবনের সঙ্গে তুলনা করলে পরে যে সময়ের সঙ্গে সঙ্গে ওই ফ্লেক্সিবিলিটিটা তোমার থাকতে হবে আর কি, হ্যাঁ, সেটা কাপড় চোপড়ের থেকে হতে পারে, বাসার থেকে হতে পারে, গাড়ির থেকে হতে পারে, সবখান থেকে হতে পারে। গাড়িটা আবার আমি একটু বেশি এক্সাম্পল, বিকজ ওইটা আমার প্যাশন, সো আমি ওইটা একটু এক্সাম্পল বেশি দিই আর কি। এর আগেও যাদের সঙ্গে আলাপ হয়েছে তাদের বলেছি, দেখো, সবাই যদি ওই একটা জিনিস নিয়ে বসে থাকতো, তাহলে কিন্তু ওই প্রথম গাড়ি আর এই গাড়িতে কোনো পার্থক্য থাকতো না। টেকনিক্যাল যতটা পার্থক্য হয়েছে, তার থেকে কিন্তু বেশি পার্থক্য হয়েছে যে আমি যেন নতুন কিছু পাই আর কি ওটার থেকে, এবং আমারও ওইটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে এইরকম রেজিলিয়েন্সটা আমরা মনে করি যে
রেজিলিয়েন্সটা হওয়া উচিত। এই যে তুমি এতক্ষণ আমরা চেঞ্জ দিয়ে আলাপ করলাম, অভ্যাস চেঞ্জ নিয়ে আরম্ভ করলাম। সো রেজিলিয়েন্স কথাটা খুব ইউজ করে অনেকে অনেক স্বার্থ উদ্ধার করে নেয় কিংবা অনেককে বোকা বানানো বলবো না, বাট মিসলিড করে আর কি। সেজন্য অ্যাজ অ্যান ডিজাইনার তোমার রেজিলিয়েন্স সম্বন্ধে কি আসলে হয় কি, ট্রেন্ডি টার্মস, হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু সময় এগুলো আসতে থাকে। এই যে বললাম না কিছুদিন গ্রিন বিল্ডিং, আমিও একসময় গ্রিন বিল্ডিং কাউন্সিল বাংলাদেশে যেটা শুরুতে ছিলাম, পরে আস্তে আস্তে যখন আমি টের পেলাম যে এই বিষয়টা আসলে ব্যবসায়িক, এটার পিছনে একটা হীন স্বার্থ জড়িত আছে। সেই স্বার্থটা হচ্ছে যে এমনও বিল্ডিং আছে যে আমাকে ওই কোম্পানির ওই ফ্যাক্টরির গ্লাসই ব্যবহার করতে হবে, অন্য কিছু ব্যবহার করা যাবে না, কনসালটেন্ট বলছে, যাবেই না। হ্যাঁ, বা একটা ট্যাগ লাগাই দিল, হ্যাঁ, গ্রিন জেনারেটর আপনাকে ওইখান থেকেই আনতে হবে। তো সেটার পিছনে একটা হীন স্বার্থ জড়িত ছিল। সেরকমভাবে প্রত্যেকটা পজিটিভ জিনিসের পাশে কিন্তু একটা ওইটার নেগেটিভ ইম্প্যাক্টও থাকে। রেজিলিয়েন্স ইস্যুটাও তাই। আমরা যখন রেজিলিয়েন্স শব্দটা আসে নাই তার আগে 2006 সালে আমরা গ্রামীণ ফোন হেডকোয়ার্টারটা উইন করলাম ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। কেন উইন করলাম? তারা বললো যে এটা রোবাস্ট। আচ্ছা, রোবাস্ট মানে কি? রোবাস্ট মানে তো প্রথম ভাবলাম এটা শক্তিশালী। আসলে তারা মিন করেছে যে এ পরিবর্তনশীল হবে। আজকে আমি মানুষ হিসেবে তো রেজিলিয়েন্ট হয়ে আছি। আজকের পরিস্থিতি, গতকালকের পরিস্থিতি বা আগামীকালকের পরিস্থিতির সাথে আমাকে খাপ খাওয়াতে হচ্ছে। সেই খাপ খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু আমার বিল্ডিংও থাকতে হবে। একটা মানুষের জীবদ্দশা যতটুক সময় আমরা থাকি তার চেয়ে একটা বিল্ডিং অনেক দিন বেশি থাকে। তো সেটা যাতে কোপ করতে পারে সেই জিনিসটা থাকা উচিত। সবচেয়ে বড় আরেকটা রেজিলিয়েন্স হওয়া উচিত আমার মনে হয় যে আসলে আর্থকুয়েকের বিষয়টা এখন খুব ভীতিকর। হ্যাঁ, এই বিল্ডিংটা আর্থকুয়েক রেজিলিয়েন্ট কিনা এটা তো দেখতেই হবে। হ্যাঁ, সেটা নিয়েও আমি লিখেছি যে এই যে থাইল্যান্ডের আর্থকুয়েক হলো, কিভাবে 400 কিলোমিটার দূরে থেকে আমরা বেঁচে গেলাম। 600 মাইল, হ্যাঁ, না 600 মাইল দূরে, আমরা 400 আর ওরা 1000 কিলোমিটার। ওরা কিভাবে এফেক্টেড হলো, আমরা কেন বেঁচে গেলাম? এটা একটা মিরাকল কিনা? হ্যাঁ, এটা একটা মিরাকল, কিন্তু এই মিরাকল নেচারই তৈরি করেছে আগের থেকে। আমাদেরকে হয়তো ওই পাহাড়ের কারণে, এই যে হিল ট্র্যাক্টসের কারণে, সয়েল কন্ডিশনের কারণে সেটা হয়নি, কিন্তু হবে না এমন কোনো কথা নেই। এরপরে ছোট ছোট দুটা হলো, সেটা কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়ার কাছে হয়েছে এবং বেশ গত 1-1.5 বছর ধরেই দোহারে হচ্ছে, তো ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে, মানে বাংলাদেশের ভিতরেই কিন্তু ঘটনাগুলো ঘটছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে বিল্ডিং যারা, আমি মনে করি ঠিক আছে, আপনারা যারা বিল্ডিং বানাচ্ছেন, আপনারা যারা প্রপারলি কোড ফলো করে করছেন, ঢাকার আর স্ট্রাকচার আমি দেখলে অনেক সময় বোঝা যায়, তো অন্যান্য দেশেরটাও দেখি, এই টোফু ড্রেক বিল্ডিং যেটা পড়ে গেল সেটা পড়ার মতনই একটা বিল্ডিং মনে হচ্ছে দেখেই। সেটা থাইল্যান্ডের অনেক বিল্ডিংয়ে মনে হয়, কারণ হচ্ছে ওদের হয়তো আর্থকুয়েক কোডটা ওরকম স্ট্রিনজেন্ট না, হ্যাঁ, অতটা স্ট্রিনজেন্ট না আমাদের মতন। তো সেইখানেও ধাক্কাটা লেগেছে। ওটা তো আসলে ধাক্কা লাগে না, ওটা ঢেউ লেগেছে, মাটিটাই ওরকম। আরও অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করা হচ্ছে এখন, ইন এডিশন টু কোড, তারপরও আরো অনেক কিছু আছে। ওটা আজকের এইটা তো এম্পিরিক্যাল জিনিস, এগুলো অ্যাড হবে। আরেকদিন আমরা বসবো এটা নিয়ে আর ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা তো বসেই আছি ফল্টের উপরে, মধুপুর ফল্ট বলেন বা এই যে মিয়ানমারের ফল্ট বলেন, তো এগুলোর উপর বসে আছি। তা আমার মনে হয় যে অনেক বিল্ডিং ঠিক থাকবে। এখানে ব্যাংককের কেসেও দেখেন, মানে কি বলবো, জানের ক্ষতি হয়নি, মালের ক্ষতি হোক তাতে কোনো অসুবিধা নেই। একটা বিল্ডিং, যে বিল্ডিংটা ভেঙে পড়েছে 30 তলা, সেটা তো আরো আগে কমপ্লিট হওয়ার কথা ছিল, আর এটা অকুপেন্সিতেও যাওয়ার কথা ছিল। যদি যেত, এটাতে কত লোক থাকতো, সেই লোকের একটা লোকও বাঁচত কিনা। এখানে হয়তো প্রকৃতি আমাদেরকে ওনাদেরকে সেভ করেছে। আমাদের এখানে সেইটা নাই, কিন্তু সেই পার্সেন্টেজ তো খুবই কম। আপনাদের মতন ইঞ্জিনিয়ারদের ডিজাইন করা বিল্ডিং খুবই কম, এবং ইঞ্জিনিয়ার হলেই যে সব মানে খুব, আমি বলবো সাউন্ড ডিজাইন হবে তাও তো না, এবং এথিক্যাল হবে তাও না। কনস্ট্রাকশনটা গিয়ে কি কোয়ালিটি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে কতটুকু রেজিলিয়েন্ট, এটা নিয়ে সবার ভাবার বিষয় আছে। একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু এটা কিন্তু চোখের নিমেষে ঘটবে, কয়েক সেকেন্ডের ব্যাপার। জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, বিকজ এটা নিয়ে তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আবার পর্যালোচনা এবং আলোচনা হচ্ছে, অ্যানালাইসিস করা হয় বিল্ডিং ব্রেকের পরে। অ্যানালাইসিস মানুষ মারা যাওয়ার পরে যেরকম পোস্টমর্টম, তো ওরা আরও বেশি করে যে ওদের দেশেও সেটাকে কীভাবে ইম্প্যাক্ট আনা যায়।
তো একটা খুব ইন্টারেস্টিং জিনিস বেড়ে আসছে, যেহেতু এটা অফিসিয়ালি আমি বলতে পারছি না এখন, বাট আনঅফিসিয়ালি ওইখানে 32 mm এবং 25 mm স্টিল যেটা ইউজ করা হয়, সেটা কোনো একটা দেশের তৈরি। হ্যাঁ, সেই এবং দেশের ফ্যাক্টরিটা ছিল সেই থাইল্যান্ডে, ফ্যাক্টরিটা থাইল্যান্ডেই, এবং সেখানে সেটা কিন্তু ব্যান করে দিয়েছিল। হ্যাঁ, ব্যান করা, এবং ভিতরের ডাবল কোর, ভিতরের কোরটা উইকার, বাইরের কোরটা কিন্তু Brittle, স্ট্রঙ্গার, যার জন্য এমনি টেস্ট করলে পরে ইউ কান্ট ওটা আন্ডারস্ট্যান্ড। বলছে যে রিনফোর্সমেন্টের জন্য অনেকটা হয়েছে কিনা। এটা ওভারঅল এটা তো বিম ছাড়া আসলে আর্থকুইক রেজিস্ট্যান্ট করা খুব মুশকিল, এটা তো বিমলেস। আমাদের কোডে তো অ্যালাউই করে না। হ্যাঁ, আমার 15 মিটারের পরে আপনাকে আর অ্যালাউ করবে না, এবং সেটা মানে আমরা এখন মনে করি যে আসলে বিম ছাড়া ল্যাটারাল লোড আসলে প্রোটেক্ট করা সম্ভব না। ওই বিল্ডিংটা কিন্তু মানে we are lucky, আমরা বলবো the world is lucky, the mankind is lucky because বিল্ডিংটা অকুপেন্সিতে যাওয়ার আগে ভেঙেছে। তো যাই হোক, আল্লাহ তো আমাদের সবসময় ডাইরেক্টলি একেবারে রহমত দিয়ে দেয়, দিচ্ছে এবং দিচ্ছে, নলে আমরা অনেক চেঞ্জই আছে যেটা লাখের জন্য, লাখ তো বলবো না, মানে না, এটা তো আল্লাহর কর্মের ফল আসলে। হ্যাঁ, তো আমাদের অনেক চেঞ্জের ভিতরে আমাদের সোশ্যাল চেঞ্জ আসছে রিসেন্ট ইয়ার্সে না ইয়ারে বলবো আর কি, ইকোনমিক চেঞ্জ আসছে, সেই সঙ্গে ফিনান্সিয়াল চেঞ্জও আসছে, সবচেয়ে বড় ইম্প্যাক্ট যেটা। তো আমি পলিটিসাইজ না করেই বলছি আর কি, যে এই চেঞ্জগুলির এফেক্ট অন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে তোমার মতে কি কি জায়গায়, মানে একেবারে স্পেসিফিক বলতে হবে না, ওভারঅল একটা না, একটা তো আমি আমারটা বলবো, তারপরে আমি প্রথমে বলি, প্রথমে আমি আমার প্রফেশনকে দিয়ে বলি। আমার ক্যারিয়ারে আমি সরকারি কাজও করিনি, খুবই কম। যেমন ওটাকে সরকারি কাজ বলবো কিনা, ওয়েলফেয়ার, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে র্যাডিসন হোটেল করেছি, বা ধরেন আইসিবি ওদের হেড অফিস করছি, এগুলো আসলে সরকারি না। এই 2-3টা প্রজেক্ট ছাড়া আমার সব মানে প্রাইভেট সেক্টর আমার ক্লায়েন্ট। এবং তারা কারা? তারা কিন্তু রিয়েল এস্টেট ডেভেলপার্স অল। কিছু কর্পোরেট থাকতে পারে, বাট মেজরিটি রিয়েল এস্টেট। আমাদের প্রফেশনটাকে আজকে এই অবস্থায় আনার পেছনে তাদের অবদান অপরিসীম, এটা অনস্বীকার্য। এই জায়গাটাতে তো প্রথম আমাদের একটা উন্নতি হয়েছে। দ্বিতীয়ত, আগে একটু উপর থেকেই যদি আপনি দেখতেন, ইকোনমির কথা যদি বলি, সব বিল্ডিং প্লাস্টার ছাড়া মানুষ কোনো রকম বাড়িটা মাথা গোজার ঠাই যাকে বলে সেটা বানাতো। আর এখন আপনি যে কোনো ড্রোন ছবিতে দেখবেন বেশ ঝকঝকে চকচকে, মানে ইকোনমি এবং ফিনিশড বিল্ডিং কমপ্লিট, কোনো হাফ ডান নেই। আগে রড বের করে রাখতো, হ্যাঁ, রিসেন্টলি হয়ে যেত একটা বাড়ি করতে। তো সেই জায়গা থেকে বেড়ে আসছি। তারপরে আমি মনে করি যে আমাদের যে আর্কিটেকচারাল মানে এভারেজ কোয়ালিটি আমাদের আর্কিটেক্টদের, সেটা নিয়ে আমি খুব গর্ববোধ করি, এবং সেটার পেছনেও দায়ী হচ্ছে আমাদের রিয়েল এস্টেট যারা প্রমোটার বলি, ডেভেলপার বলি, তারা। এবং যেই টাইপের বিল্ডিং আপনারা একসেপ্ট করেন, সেটা কিন্তু গ্লোবালি পাওয়া খুব মুশকিল, এক্সেপ্ট জাপান। আমরা যে ফেয়ার ফেসের কথা বলি, যদি এটা ফেয়ার ফেস না, ফর্ম ফিনিশ, কিন্তু এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। প্রথমে কষ্ট হয়েছে 90s-এ। আমারই বিল্ডিং আমি হয়তো দেখেছি গিয়ে সব শেষ, তো রেলিংয়ের মধ্যে যে নইচা বলে, নইচা লাগাই দিল। হ্যাঁ, সেখান থেকে আস্তে আস্তে শিফট করে যে আমরা এখানে আসছি আজকে একটা কন্টেম্পোরারি ফ্লেয়ার নিয়ে। আমাদের তো খুব ডিপ রুটেড, আমি জানি না আছে কিনা আর্কিটেকচারাল, মানে কোনো ডিপ রুটেড নাই। ইন্ডিয়ানরাও যদি বলে কোথায় তার ডিপ রুট, মোগল তো আর তার না, হ্যাঁ, সালতানাত তো তার না। অতএব আমার কথা হচ্ছে যে আমরা এমন একটা জিনিসে নিচ্ছি, চলে গেছি, সেটা হচ্ছে লুয়াই খানের আর মাজহারুল ইসলাম স্যারের হাত ধরে। সেটা হচ্ছে একটা কন্টেম্পোরারি জিনিস, বিফিটিং টু আওয়ার লাইফস্টাইল, ইকোনমি, এবং সেটা ক্রমান্বয়ে চেঞ্জ হতে হতে আজকে অনেক রিফাইন্ড একটা স্টেজে আসছে। সেটার পেছনেও ডেভেলপারদের অনেক একেবারে ছোট 90s 95-96-এর পর থেকে শুরু হয়েছে ধরেন। আর সেইটার একটা কি বলবো ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স কিন্তু পাবলিক বিল্ডিং যেগুলো সরকারি সেটাতেও পড়েছে। হ্যাঁ, আজকে আপনি যদি সরকারের কিছু যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা এই ধরনের কয়েকটা বিল্ডিং আপনি দেখেন, দেখবেন যেগুলো কিন্তু ওদের করা। আমাদের আগের গায়ের যেসব কমার্শিয়াল বিল্ডিং হয়েছে, মানে দে আর অলসো থিঙ্কিং বিগ। তো সেই জন্য বলছি যে এগুলার ইকোনমি তো কাজ করেই।
বিল্ডিংয়ের সাথে ইকোনমি অ্যাবসলিউটলি রিলেটেড, পলিটিক্স ইজ অ্যাজ ওয়েল। পলিটিক্সের কথা বলছি, বাট এখানে খুব একটা হয়নি, আগে হয়েছে, কিন্তু এখনও পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নিয়ে যারা কাজ করছে তারা অনেক বড় কাজ করছে। কিন্তু আমি কাজ করছি কার জন্য? আমি কাজ করছি, আমি একটা প্রোডাক্ট বানাচ্ছি আপনার জন্য, ডেভেলপারের জন্য, যে ওইটাকে পাবলিকের কাছে সেল করবে। আই এম নট ডিজাইনিং এনি মিউজিয়াম, আই এম নট ডিজাইনিং এনি গ্যালারি অর হোয়াট এভার ইট ইজ। কোনো কিছু আমরা করার সুযোগ পাচ্ছি না, সেটা ওই পলিটিক্যালি ইনভলভ যারা তারা করছেন, মানে বেসিক্যালি সরকারের হাতে করছে না, প্রাইভেটও হচ্ছে, এরকম হচ্ছে, যেগুলো কুড বি এ ভেরি গুড মানে পিস অফ আর্কিটেকচার। যাই হোক, তো এখন সব কিছু মিলে কিন্তু অনেক এগিয়েছে, কিন্তু একটা জায়গায় সমস্যা। পেন্টিং আমার পিকাসোর বা পেন্টিং সালভাদর ডালির হোক বা আমাদের শাহাবুদ্দিন সাহেবের হোক, যারই হোক, দেয়ালটা যদি ঠিক না থাকে তাহলে সেই পেন্টিংয়ের তো কোনো মূল্য নাই। আমরা আমাদের শহরটাকে একটা মলম সলিউশন, টপিক্যাল সলিউশন বলি, কিন্তু টপিক্যাল সলিউশনের স্টেজে আমরা নাই। উই আর এট দ্য ক্যান্সার, মানে 4th স্টেজ অফ ক্যান্সার। তো সেই রকম টপিক্যাল সলিউশন অনেক করা হয়েছে, এগুলো নিয়ে আমি আগে কথা বলতে ভয় পেতাম, কারণ অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে, যেসব প্রজেক্টে কোনো রকম পাবলিক বেনিফিট নাই। আমি পাবলিক বলতে মাস পিপলের কথা বলছি, সেই সব বেনিফিট নেই, সেই সব প্রজেক্ট করা হয়েছে। আপনার যদি আরো স্পেসিফিক, এটা লম্বা হয়ে যাবে কথাটা, অসুবিধা নাই, তাও শুনি। মানে আমার অনেকগুলো প্রজেক্টের বিষয়ে আমি যেগুলো দেখি চোখের সামনে, এর বাইরে আড়ালে তো আরো প্রজেক্ট হয়েছে, সেগুলো আমি বলতেও পারবো না। কিন্তু ধরেন আমি বলছি যে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা শহরের 5% লোকের হচ্ছে আমার গাড়ি আছে, সেই 5%-এ কত পার্সেন্ট যাবে? আমরা সব মিলিয়ে যানবাহন, কালকে আমি শুনলাম 20 লক্ষ, সেটা রিক্সা থেকে সাইকেল থেকে সব কিছু মিলিয়ে। তো এমনি যদি যান্ত্রিক বাহন ধরি তাহলে হচ্ছে 10 লাখের মতন হতে পারে, যার মধ্যে বাস টাস আবার বাদ, কারণ বাস ওটাতে উঠে না, তার একটা পার্সেন্টেজ আমরা ওইটাই ব্যবহার করব। মানে উপরে উঠলে তো এখন হাস্যকর লাগে যে এই টাকা যে ইনভেস্ট হলে এটা উঠবে কী করে। কেন আমি এটা করলাম পাবলিককে বাদ দিয়ে? আপনার মনে আছে বুয়েটের সামনে দিয়ে ছিল রেল লাইন, ছিল হল, ফুলবাড়িয়া থেকে একেবারে সোনারগাঁ হোটেল হয়ে, সোনারগাঁ হোটেল হয়ে তেজগাঁয় ঢুকতো একটা রাস্তা হয়েছে না? কত বিরাট একটা কমিউনিকেশন। আমরা স্টেশনটাকে, কমলাপুর স্টেশনটা নিয়েও ওই যে একটা আলোচনা হচ্ছিল, কাজিমা কর্পোরেশন ওটা ডেভেলপ করবে। ওরা এসে দেখাচ্ছে যে টোকিও স্টেশন, তোমাদের এই স্টেশনের 4 ভাগের 1 ভাগ, আর প্রতি মিনিটে কয়েকশো ট্রেন এটাতে যাওয়া আসা করে। তুমি এটাকে ট্রেনের বনিয়াদ কেন বানাচ্ছ? ট্রেন নষ্ট, ট্রেন থাকবে অনেক দূরে, অন্য জায়গায় রেখে দেবে, সস্তা জায়গায়। এখানেও একটা ডেভেলপমেন্ট দেখাচ্ছিল, তো সেখানে মাল্টিমোডাল হাব করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি স্টেশনটাকে ধরেন পুবাইলে নিয়ে যেতাম, আমাকে কিন্তু পুবাইল হয়ে বেরোতে হয়, তাহলে এটাকে তো আমি সারফেস রোড করতে পারতাম। আমি সারফেস রোড করে, আমরা মালয়েশিয়া যেমন আছে 2 পাশে সার্ভিস রোড করতে পারতাম। এখন সার্ভিস রোড নাই, কিছু নাই, আপনাকে ওইটার উপর উঠতে হবে। এবং এই যে প্রজেক্ট, এটার কথা বলি, বা ধরেন আমি যদি এয়ারপোর্টের কথা বলি, এটাও কিন্তু মনে হয়েছে যে খুব তাড়াহুড়ো করে জমি অ্যাকোয়ার করতে সময় লাগবে, সেই সময় ঝামেলায় যাব না, আমার টেনিউরে থাকতে থাকতে আমি এখানেই বানাই ফেলি। পলিটিক্যাল মোটিভেশনের এই পলিটিক্যাল, মানে দুঃখজনক এখানে যে আইয়ুব খানের যে পলিটিক্যাল মুভগুলো ছিল রিগার্ডিং আর্কিটেকচার, সেগুলো আজ পর্যন্ত আমরা ওটাকে ধারণ করি। সংসদ ভবন বলেন, বা আপনি বার্ড বলেন, বা গুলশান এরিয়া বলেন, আমরা এটাকে ধারণ করি। তার রাস্তাঘাট ওইটা ধারণ করি। চিকন রাস্তা ছিল, স্বাধীনতার সময় দেখলাম 2 পাশে বাড়াচ্ছে, বড় করা হলো, মানে প্ল্যান, থিঙ্কিং অ্যাহেড অফ টাইম ছিল। তারপরে আসলো হচ্ছে ধরেন পূর্ব পশ্চিমের রাস্তা কিছু এরশাদ সাহেব করলেন, শহরকে শহরের মতন দেখানো, একটু রাজধানী, সোডিয়াম লাইট টাইট এগুলো আসলো, উনি করেছেন তো কিছু। উনি এক রাতে এই একটা ছিল কারণ বাজার, দারুল কাবাব, এক রাতে ডেমলিশ করে এটা পার্ক, এখনো পার্ক আছে। তো এইটা, তারপর যে মেট্রো রেল, এগুলো মনে হচ্ছে শহরের মাঝখানে এখন একটা হচ্ছে, বেনিফিট তো হবেই, সব কিছুর পজিটিভ, কিন্তু নিচের লোকগুলোর কি হবে? নিচে যারা বসবাস করে তাদের কি হবে? বা মগবাজার ফ্লাইওভার, নিচে যারা বসবাস করে তাদের কি হবে? উপরে যে থাকে সে তো আসল লোক না, আসল লোক তো নিচে যে ওইখানকার পার্মানেন্ট লোকজন, তারা কিন্তু ডেস্ট্রয়েড সব কিছু। এই জন্য বললাম যে এটা যদি রাস্তা হইতো একরকম হতো, বা এই রাস্তাটাকে আমি মানিকগঞ্জ
বা নরসিংদী এসব জায়গায় নিয়ে যেতাম, আমার শহর বড় করতে হবে। এখন একমাত্র পথ শহর বড় করে ডেনসিটি কমানো। কথা বলে আমি লোককে আসতে দিব না, এইভাবে বের করে দিব যেটা বলা হচ্ছে সেটা সম্ভব না। আপনাকে শহর বড় করতে হবে। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে আমাদেরই অনেক আজকালকার যারা ড্রাইভার আছে অনেকে টুঙ্গি চলে গেছে, এখানে থাকে, প্রতিদিন আসে। এটাকে আরো ইজি করলে আরো লোকজন চলে যাবে। না, ডিসেন্ট্রালাইজেশনের বেসিক, হ্যাঁ, সেন্ট্রাল কলকাতায় কোনো বাঙালি থাকে বলেন? ডিসেন্ট্রালাইজেশন প্রথম হলো যে তোমার কমিউনিকেশন ঠিক থাকবে, কমিউনিকেশন easy হবে, সিস্টেমটা লাগবে। and then people will automatically move. That's why বলেন, ডাউনটাউন বলা হয় যেখানে কাজ এই করি। যে ওই জন্য বলি যে নেভির হেডকোয়ার্টার ঢাকায় কেন, অ্যাবসলিউটলি, ওটার জন্য আবার গাড়ি টি থামায়। বোর্ড ঢাকায় কেন, হ্যাঁ, বা ধরেন এরকম শিপিং কর্পোরেশন ওয়াই ঢাকায়। তো এগুলো না সরালে কোনোদিন লাভ হবে না। এখন কথা হচ্ছে যে একটা সময় এগুলো যখন সরানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, টি বোর্ড সিলেটে অমুক জায়গায় তমুক জায়গায়, রেশম শিল্প সংস্থা রাজশাহী, কিন্তু তখন কোনো কিছুই এখানে অ্যাভেলেবল ছিল না। কিন্তু এখন তো একটা গ্রামগঞ্জেও আপনি আঙ্গুর কিনে খেতে পারেন, টিস্যু পেপার পাচ্ছেন, অতএব ইউ ক্যান বি মুভড এনিওয়্যার, অ্যাবসলিউটলি। তাই না? যে কোনো সরকারি আমলা বা যারা চালায় তারা যে কোনো জায়গায় আপনি তাদেরকে পাঠিয়ে দিতে পারেন। একই রকম ঢাকা হয়ে গেছে পুরোটাই। যাই হোক, এটা তো খুবই ম্যাক্রো পলিসি, এবং কি কারণে আমরা ওই সাইডটায় আর যাব না, কেন যাব না তুমি তো নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠিক আছে, আমি তাও বললাম, আমার বলা আগে বলতে ভয় পেতাম না, ভয় এখন তো একটা জিনিস প্রুফ হয়ে গেছে, আসলে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, মানে ইফ ইউ টেক সার্টেন রিস্ক অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম, এটাকে কেউ না কেউ বলবেই আর কি। আমাদের পয়েন্টে একটু আসি, সেটা হচ্ছে যে তুমি যেটা বললে সেটা হলো মোর অফ আরবান প্ল্যানিংয়ের প্রসপেক্ট থেকে। আমি একটু মাইক্রো প্ল্যানিংয়ে এসে চলে আসি যে এখন তো একটা ট্রেন্ড আসছে, কথাটা যখন তুললেই তখন বলেই ফেলি আর কি, যে একটা ট্রেন্ড আসছে যে সৎ, প্রপার, তারপরে কি বলে ইন্টিগ্রিটি, এগুলি সব ঠিক রেখেও মানুষ নিজেকে উন্নত করতে পারে, সেটার একটা ট্রেন্ড আসছে এখন। হ্যাঁ, এবং সেই সঙ্গে সঙ্গে তোমার কি গাড়ি চললে কিংবা কোন বাড়িতে কত থাকলে সেইটা থেকে তোমার জ্ঞান, বুদ্ধি, কন্ট্রিবিউশন কতখানি, এদিকে হয়তো যাওয়ার একটা ট্রেন্ড আসছে। সেই ক্ষেত্রে আমাদের যারা রিয়েল স্টেটে অ্যাপার্টমেন্ট তৈরি করি কিংবা কমার্শিয়াল বিল্ডিং তৈরি করি, পার্টিকুলারলি অ্যাপার্টমেন্টে, আমাদেরও তো অ্যাপার্টমেন্টই বেশি, রেসিডেন্সিয়ালই বেশি, তো সেইটার কোন সেগমেন্টটায় ইম্প্যাক্ট করতে পারে? আমি এখানে তিনটা সেগমেন্ট বলেই দিই। একটা নিশ মার্কেট, একেবারে বড়দের জন্য, বড় মানে ধনী মানুষদের জন্য, বড়দের বললে আবার অন্য কথা হয়ে যায়। আর একটা হলো অ্যাফোর্ডেবল মিড মার্কেট, হ্যাঁ, যেটা নর্মালি আমরা সবাই। আর একটা হচ্ছে অ্যাফোর্ডেবল, যেটা অ্যাফোর্ডেবলটার উপরে যারা পলিসি মেকার তারাও খুব জোর দিচ্ছেন, আমরাও খুব জোর দিচ্ছি অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। তো এই তিনটা ক্যাটাগরি যদি আমরা ধরি, তাহলে কোন দিকে মানে ট্রেন্ডটা কোন দিকে যাওয়া উচিত কিংবা যাচ্ছে, উচিত বলবো না, যাচ্ছে কোন দিকে? প্রথমত আমি যেটা মনে করি, আসলে আমি আর্কিটেকচার করছি কিন্তু এখন ফ্রাস্ট্রেটেড লাগে। আর্কিটেকচার ফর অল হচ্ছে না, হ্যাঁ, আর্কিটেকচার ফর স্মল হচ্ছে, মানে টিপ অফ দ্য গ্লেসিয়ারে আমরা এখনো বিরাজ করছি। কথাটা আরেকবারও বলেছিলে তুমি। তো সেইখানে থেকে তো আসলে নামতে হলে স্টেট শুড সাপোর্ট। আপনি যে বললেন, আমরা যদি দুইটা কম্পোনেন্ট ধরি, একটা বিল্ডিং কনস্ট্রাকশন কম্পোনেন্ট আর একটা ল্যান্ড কম্পোনেন্ট, কস্টের মধ্যে, হ্যাঁ, কনস্ট্রাকশন এখানে থাকলে ল্যান্ডের পাল্লা ভারী হয়ে এত নিচে নেমে যায়। গুলশান এলাকায় প্রতি স্কোয়ার ফিট ল্যান্ড, পার স্কোয়ার ফিট কনস্ট্রাকশন যদি করি তাহলে দেখা যাচ্ছে 14 থেকে 15,000 টাকা ল্যান্ডের পার স্কোয়ার ফিট। এখন গুলশান এলাকায় আপনি অ্যাফোর্ডেবল চিন্তাই করতে পারেন না। আপনি কোথায় যাবেন? ঢাকা শহরের কোনো জায়গায় আপনার অ্যাফোর্ডেবল রেঞ্জের ল্যান্ডলট নাই। তাহলে কি করতে হবে? সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারের অনেক খাস জমি আছে, তারা উল্টা বলতে পারে যে আমি তোমার সাথে জয়েন্ট ভেঞ্চারে যাব, কে পাবলিককে কত কম প্রাইসে অ্যাপার্টমেন্ট কত ভালো দিতে পারবে, যেটা মালয়েশিয়ায় করে। এইটা ছাড়া কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জে যাওয়ার কোনো স্কোপ নাই। এখন সরকার কি করছে? সরকার নিজেই ডেভেলপ করছে, নিজেই বিল্ড করছে, নিজে বিল্ড করে ওইখান থেকে আসলে বিল্ড করার উদ্দেশ্য তো আপনি জানেনই,
বিল্ড করলে অনেক রকম মানে ওইখান থেকে ফায়দা লোটা যায় এবং কোয়ালিটিও খুব খারাপ হয় সব মিলিয়ে। কিন্তু এটা একটা কম্পিটিটিভ বেস তৈরি করতে পারতো যে 3টা ডেভেলপারকে এরকম বিড করে 3টা, সরকারের প্রচুর জায়গা আছে এরকম দিয়ে দিতে পারতো। হ্যাঁ, জায়গা আছে, জায়গার অভাব নেই সরকারের, অনেক খাস জমি আছে, রেলওয়ের অনেক জমি আছে। রেলওয়ে জাপানে যেমন, জাপানে তো রেলওয়ে হাউজিং হিউজ স্কেলের হাউজিং, ওদের এত ল্যান্ড, ওরা এটা ডেভেলপ করে সবসময়। তো সেই সব কিন্তু এখানে হচ্ছে না। এখানে পিপিপি হতেই হবে, জমি থাকবে হচ্ছে, জমির কম্পোনেন্টটাকে একেবারে নেগলিজিবল পর্যায়ে না আনলে আপনি যদি আমার কনস্ট্রাকশন কাজ যেখানেই করেন 3,500-4 হাজার টাকা খরচা হবে পার স্কোয়ার ফিট। তো আমি যদি 1,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও ধরি তাহলে তো 40 লাখ, জমির দাম যদি 10 লাখ ধরি 50 লাখ, এই 50 লাখ এখনো কিন্তু আমরা, যদিও জিডিপি বেড়েছে বলছি, হ্যাঁ পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, কিন্তু 50 লাখ টাকা কিন্তু ওই পার ক্যাপিটা ইনকামে কিন্তু ওই ধনাঢ্য ব্যক্তিদের যারা বিলিয়নিয়ার হয়েছেন তাদের এভারেজ। তো তারা আসলেই অত টাকা এফোর্ড করতে পারে কিনা, সেই ক্ষেত্রে আবার ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো তাদের আগে আসতে হবে। ওই যে তখন ইন্টারেস্ট রেট ওইটা এসে যাচ্ছে, ইন্টারেস্ট কমাইতে হবে, আমি বাড়ি ভাড়ার পয়সা দিয়ে ফ্ল্যাট কিনতে পারি। এসব পলিসি লেভেলে চেঞ্জ না করলে শুধু ডেভেলপার জীবনেও পারবে না, এই ঝামেলা যাইতেই পারবে না। কারণ হচ্ছে এখানে অনেক কনস্ট্রেন্ট আছে। আমরা যে সেগমেন্টের কথা বলছি এখানে আপনাকে হয়তো শত শত অ্যাপার্টমেন্ট, হাজারে কাউন্ট করতে হবে যদি মুনাফা করতে চান। ওই হাজার হ্যান্ডেল করার জন্য যে ইনস্টিটিউশন দরকার সেই লেভেলে আমাদের এখানে এখনো কোনো প্রতিষ্ঠান এখনো ডেভেলপ করেনি আসলে। আমি সেজন্য এরকম একটা প্রপোজাল যখন আসছিল সরকারি লোকজনের সামনে খুব ওপেনভাবে বলেছিলাম যে রেগুলেটর কেন নিজেই ডেভেলপ করবে। অফকোর্স সে তো তার ইচ্ছা মতো নিয়ম কানুন সবই চেঞ্জ করে দিচ্ছে, সব করছে। আর আমাদের বেলায় তো ওখানে গিয়ে এত ওনারা যখন নদী জলাশয় ভরাট করে ওটা নিয়ে কেউ কথা বলে না, ওনারা যখন গাছ কেটে ফেলে কথা নাই, অন্য কেউ করলেই হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি অন্যরকম টার্ম চলে আসছে। আর এটা তো গেল একটা, তার মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি দুইটা কম্পোনেন্ট আছে আমি যেটা দেখি। একটা হলো ল্যান্ড উইচ ইজ 50% অফ দ্য কস্ট ইন এনিওয়্যার, আর আরেকটা হচ্ছে বেশি, তো আমি বলছি মিনিমাম 50%, মিনিমাম 50%, 50 থেকে বেশি হলো এলাকা ভিত্তিক, 50 থেকে বেশি। আর হচ্ছে যে যিনি কিনবেন ওনার জন্য খুব বাংলা ভাষায় বললে পরে উনি যেন ওনার ভাড়ার টাকা দিয়ে একটা ফ্ল্যাটের মালিক, এটা কিন্তু একদম 15 বছর, হ্যাঁ মানে এটা রেকগনাইজড থিওরি আছে। এটা কেস কিন্তু আছে আমার ধারণা মোহাম্মদপুরে, ভাড়ার টাকা দিয়ে অনেকে 15 বছরের মালিক হয়েছে। তাই? হ্যাঁ, আচ্ছা। আমি এক্স্যাক্টলি বায়তুল আমান হাউজিং বা ওইসব এলাকায়, ওইসব এলাকায়, সেটা অনেক আগের কথা। তো সেরকম একটা ইতে স্কিম যাইতে হবে। ওই স্কিমে না গেলে পাবলিক পকেট থেকে টাকা বের করবে, সেই টাকা কিন্তু হোয়াইট না, ওটাও কিন্তু বুঝতে হবে যে আমরা যে আজকাল অ্যাপার্টমেন্ট কিনি একটা গ্রে মার্কেটের উপরে আমাদের এই রিয়েল এস্টেট বিজনেসটা ফ্লোট করছে। তো সেইখান থেকে শিফট করতে হইলে অবশ্যই সরকারের সহযোগিতা লাগবে, সরকারকে আগে আসতে হবে, ন্যাশনাল হাউজিং অথরিটিকে আগে আসতে হবে। ওনার নিজের বিল্ডিং বানানোর দরকার নেই তো, ওনারা বিল্ডিং বানানো তো ওটা তো বসবাসের যোগ্য হয় না। এটা তো ফার্স্ট কন্ডিশনই হচ্ছে যে ওনারা কিছু করবে না, সেটাই হওয়া উচিত। আমি কম্পিট করলে অ্যাপেল টু অ্যাপেল কম্পিট করতে হবে না, সেটাই। তো আশা করি যারা এখনকার পলিসি মেকার, ইয়াং জেনারেশন অনেক উচ্ছল, বিদেশ থেকে ফিরে আসছে এরকম ছেলেপেলে লোকজন, তাদের ধ্যান ধারণা অন্যরকম, তো সেই ট্রেন্ডে যাচ্ছি এবং সেই ট্রেন্ডে ইনশাল্লাহ আমরা ওই টার্গেটও পুরোপুরি না বসলে পরে ওই ট্রেন্ডে যেতে পারবো অ্যাটলিস্ট। ট্রেন্ড একবার হয়ে গেলে পরে কিন্তু ট্রেন্ড সেট করা দরকার, সেটা তো বটেই, ট্রেন্ড সেট করা দরকার। আমি বললাম তো যে কলকাতা বা ইন্ডিয়াতে গেলে এখনো বলে কি তোমরা কিভাবে ক্লায়েন্টকে ফেয়ার ফেস রাজি করাও, আমরা রাজি করাই না। এখন ক্লায়েন্ট এসে প্রথম বলে আমার ফেয়ার ফেস থাকবে তো, হ্যাঁ, উল্টা হয়ে যাবে। অতএব ট্রেন্ডটা সেট করতে পারলে অবশ্যই সব কিছু ঠিক হবে। আর আপনি বললেন যে অনেস্টি, ইন্টিগ্রিটি, এগুলো সব কিছু রেখেও অনেক কিছু করা যায় জীবনে, অ্যাবসলিউটলি অনেক কিছু করা সম্ভব, এবং ওটা পুরো কালচারাল পিক, মানে ইভেন ফিনান্সিয়ালি একটা টপে চলে যেতে পারেন। গেছে না, অনেক কিছু গেছে, আমার দেশে না হোক অন্য দেশে তো গেছে চোখের সামনে, মানে যাওয়াটাতে কোনো দোষের কিছু নেই। কিন্তু সেটাই শর্টকাট করতে গিয়ে যে মানুষকে ডিপ্রাইভ করে, করাপশন করে যেগুলো হচ্ছে, সেগুলো তো আসলে আমাদেরই পয়সা। 10,000 14,000 কোটি টাকার প্রজেক্ট 24,000 কোটি হচ্ছে, এগুলো হয়েছে। তো এগুলা তো আমরা মোর
লেটস লুক ফরওয়ার্ড, এবং ট্রেন্ড কিছুটা হলেও আরম্ভ হয়েছে, একেবারে সামান্য হলেও, এবং এই ট্রেন্ডটাকে ধরে রাখার জন্য আমাদের জন্য যা করার আমরা চেষ্টা করব, এবং সেখানে সবাই একসঙ্গে সহযোগিতা করতে হবে আর কি। অনেকে জিজ্ঞেস করে সেজন্য যে আপনাদের ব্যবসা কেমন এখন। আমি বলি আলহামদুলিল্লাহ ভালো। কীরকম করে ভালো? আমি বলি যে আমরা তো নিশ মার্কেটে ছিলাম না অতখানিক, সেজন্য ওই মার্কেটটা একটু এফেক্ট করেছে, কিন্তু ওই মিড মার্কেটটা তো মানুষজন বড় চায়, এটা তাদের দরকার, কষ্ট করে হলেও তারা সেখানে ওই যে মিড মার্কেটটায় একটু ইন্টিগ্রিটি অনেস্টি আছে এখন আছে, এবং মিড মার্কেটের কাস্টমাররা কিন্তু খুবই সহনশীল, এবং তারা কিন্তু যে জিনিসগুলি আমি বলবো তারা শুনবে ওটা, হ্যাঁ, তারা চেষ্টা করবে বুঝতে, বিকজ আমরা তার ইরেশনাল কিছু বলি না, তা তো বটেই। হ্যাঁ, অনেক কিছুতে আসলে সরকারের কন্ট্রিবিউশনের বিষয় আছে, তবে ধরেন আমি এখন বলি কি যে দেশি মেটেরিয়ালে ঝুঁকে যাওয়া উচিত, ইম্পোর্ট বন্ধ করা উচিত। ইম্পোর্ট মানে হচ্ছে আমার বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার একটা অনেক ডিউটিও দিতে হচ্ছে। কিন্তু ধরেন টাইলস ইন্ডাস্ট্রির কথা বলি, মানে ওয়ান্ডারফুল টাইলস এখানে তৈরি হচ্ছে। আচ্ছা, গ্লাস ইন্ডাস্ট্রি, আমরা বাসাবাড়ির জন্য অবশ্যই সেগুলো ব্যবহার করতে পারি। সিমেন্ট তো আছেই, রিবার আছে, তাহলে আর থাকলো কি? অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি আছে, আর তো কিছু কিনতে হয় না। ইভেন স্যানিটারি ওয়্যারও তৈরি হচ্ছে, ফ্যান্টাস্টিক। তো আমি কিছু প্রজেক্ট করছি, সেটা আমরা ডিক্লেয়ার করে নিয়েছি। আমি ওনারকে বলেছি যে আমি সব দেশি, অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি দেশি লাগাতে চাই। আমার ইন্ডাস্ট্রিকে তো টিকায় রাখতে হবে। আর অযথা এখন ধরেন শিপিংয়ে ভয়েজ কস্ট এত বেশি, কন্টেনার ভাড়া, এগুলো সব এত বেশি হয়ে গেছে যে শুধুই লাভ নাই। ওদের চেয়ে আমাদের কোয়ালিটি কোনো অংশে খারাপ হবে না, অ্যান্ড ইট হ্যাজ টু বি এ সাস্টেনেবল ওয়ান উইথ আওয়ার সাপোর্ট। আপনাদের সাপোর্ট এটা লাগবে। ওই ওনারকে প্রথমেই বলতে হবে, ভাই আমি দেশি জিনিস দিচ্ছি, তুমি ফ্ল্যাট কিনলে কিনো, আর তোমার যদি পছন্দ হয় তুমি দামিটা কিনে লাগায় নাও, কোনো অসুবিধা নেই, বাট আওয়ার স্ট্যান্ডার্ড ইজ দিস। আনবিলিভেবল মানে প্রোডাক্ট তৈরি হচ্ছে বাংলাদেশে। আই এম সো প্রাউড। অ্যাবসলিউটলি। এবং সেটার জন্যই বললাম যে যখন আর্ন মানি দিয়ে যে জিনিসটা দেশি জিনিস দিয়ে করা হবে, তখন সবার অ্যাক্সেপ্টেবিলিটি তো একই হয়ে যাবে। তখন আর আমি আর তুমি কি করি, কি কোথায় থাকি, ওইটা নিয়ে মেজার হবে না, কিভাবে বললাম সেটা পারছি না। ওইটা, এই যে ব্যারিয়ারটা ব্রেক করা, হ্যাঁ, এই ব্রেক থ্রুটা পার্শ্ববর্তী দেশে হয়ে গেছে। ওরা 400 স্কোয়ার ফিটের ফ্ল্যাটেও থাকে। আরে সেদিন 500 স্কোয়ার ফিটের কথা বলছি, মানে মাথা ভেঙে ফেলে আর কি আমার এরকম। তো তারপরে ওরা থাকে, ওদের ওই যে ফ্যামিলি স্ট্রাকচার আবার অন্যরকম, একান্নবর্তী না। আমার তো দাদা যতদিন বেঁচে থাকবে আমরা একসঙ্গে থাকবো। 3 বেডের রুমের নিচে আমরা চিন্তাও করতে পারি না। ওরা হয়তো 1 BHK বলে। ওই HK কিন্তু আসলে কিছু না, HK একটা খালি জায়গা আর একটা বেডরুম, একটা টয়লেট। তো ওই সিস্টেম থেকে তো আমরা বেরোতে পারিনি। আমরা এখনো কিন্তু ওই যে লাক্সারি মোডে আছি। লাক্সারি মোডে নামতে হবে। কালচারাল চেঞ্জ এটা তো গোড়ার থেকেই আছে, বিকজ আমরা তো সারা জীবন ইম্পোর্টেড জিনিস ব্যবহার করে আসছি। আমরা কি টয়োটা গাড়িতে মারুতি নিবেন জীবনে? পুরান টয়োটা গাড়ি কিনবো, তাও আমাদের নিজেদের ব্র্যান্ড নেব না। আমি বলছি ধরেন টয়োটা সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন, সেই গাড়ি আমরা কিনবো অনেক দাম দিয়ে, কিন্তু তার 4 ভাগের 1 ভাগ দাম দিয়ে আমি হয়তো মারুতি পাই। ওরা ইউজ করে, ওরা গাড়ি কিনে, ফুল ফ্যামিলি না হলে গাড়ি নিয়ে বের হয় না, এবং ড্রাইভারও রাখে না, অন কল পুল আছে ড্রাইভারের, যে ফুল ফ্যামিলি বেরোবে, না হলে মেট্রো, না হলে মোটরসাইকেল, এরকমভাবে চলতে থাকবে। যখন সবাই বেরোবে, সপ্তাহে 1 দিন যদি বেরোয়, তখন গাড়িটা বের করে। সো ওদের ওই যে কালচারাল প্র্যাকটিস আর আমাদের প্র্যাকটিসের মধ্যে অনেক পার্থক্য। হ্যাঁ, ওই প্র্যাকটিস করতে করতে তো ওরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল না, বলেন। সেটাই। সো এনিওয়ে, ইট ওয়াজ এ গুড অ্যান্ড লং ডিসকাশন। ভালো লাগলো, নিজেরও ভেন্ট আউট হলো। হ্যাঁ, অনেক কিছু বলা যায় না অনেক সময়, অনেক চ্যানেলে অনেক কিছু মানে আমি শেষ দিকে তো টক শো আর করতাম না, বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার ভয় লাগতো কোন সময় কি হয়। তো আপনার এখানে আমি মানে যেহেতু আপনি আছেন, সেটা খুবই একটা ইনফর্মাল, আমি আলাপ করতে পারলাম, অনেক কিছু বলতে পারলাম। আরও ভবিষ্যতে সুযোগ পেলে আরও বলবো। হ্যাঁ, ধরেন কোনো সময় আমরা একটা ফায়ার নিয়ে আলাপ করতে পারি। ফায়ারের মধ্যে অনেক এখন মানে কি যে চলছে, ফায়ার ডিপার্টমেন্টে নতুন একজন আসেন, উনি উনার মতন করে পুরো বিষয়টাকে দেখেন, আরেকজন আসেন তো আরেকভাবে দেখেন।
এর সঙ্গে বিএনবিসির কোনো সম্পর্ক আছে কিনা তাও জানি না, নিজস্ব একটা আইন বানিয়েছে, কোন আইনটা ভ্যালিড সেটাও জানি না। তো এরকম চলছে। ফায়ার নিয়েও একদিন আলাপ করা উচিত। ইভেন ফায়ার ডিপার্টমেন্টে দেখবেন এক একজন এক এক কথা বলছে, এক একজন টিভিতে বলছে এক কথা বলছে। তো এটা খুবই একটা ক্রিটিক্যাল ইস্যু হয়ে গেছে। কারণ কি, বিল্ডিংয়ের আর্থকুয়েক নিয়ে মানুষ মাথা ঘামায় না, কিন্তু ফায়ার তো এনি টাইম হতে পারে, বারবার হতে পারে, অনেকবার হতে পারে, এবং একটা বিল্ডিংয়ে লাগলে আশপাশের বিল্ডিংও এফেক্টেড হতে পারে। তো ফায়ারের ইস্যুটা নিয়েও আপনি এক সময় আমার মনে হয় এটার এক্সপার্টের সঙ্গে ইনশাআল্লাহ আলাপ করা করব, ভালো, ইনশাআল্লাহ করব। তো এবং আজকে পাবলিকের অ্যাওয়্যার হওয়া দরকার। অ্যাবসলিউটলি আমি একটু ইন্টারাপ্ট করি। আমি আইএবিতে আমাদের ইনস্টিটিউটে আমি একটা এরকম ফায়ারের উপর আলাপ করতে গিয়ে প্রথম সব আর্কিটেক্ট, কিন্তু আমি বলেছিলাম যে কার কার বাসায় ফায়ার এক্সটিংগুইশার আছে। সেখানে শখানেক লোক ছিল, 3 জন বলেছে, আর বাকিদের কারণে আরও নাই। আমাদের আচ্ছা। কারোই কিন্তু এটা, মানে যেমন ধরেন আপনারা যে ডেভেলপ করেন, প্রত্যেকের কিচেনে একটা করে ফায়ার এক্সটিংগুইশার, একটা ফায়ার ব্ল্যাঙ্কেট, 2টা মাস্ক, সব মিলে 10,000 টাকা খরচা হবে। আপনারা এটা গিফট করে দিতে পারেন। তো এই জিনিসগুলা অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার। আমরা বলি যে একটা স্ফুলিঙ্গ দাবানল জ্বালতে পারে, তা তো বটে। হ্যাঁ, এবং এভরিডে উই আর ডিলিং উইথ দিস। প্রতিদিন চুলা ছাড়া খেতেও পারছি না, কিন্তু ওই জীবন যে দিচ্ছে সেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। সো অনেক ধন্যবাদ, এবং ইনশাল্লাহ আমরা অন্য টপিকগুলি নিয়ে অন্য সেশনে যাব। আজকের জন্য শেষ করি। অসংখ্য ধন্যবাদ বিটিআইকে, ধন্যবাদ এরকম একটা পাবলিক অ্যাওয়ারনেস গ্রো করার জন্য, এই পডকাস্টটা করার জন্য। আর অ্যাবসলিউটলি ফ্রি টকিং এর। হ্যাঁ, এবং ফয়েজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কথার থেকে যদি আমরা বলছি তো যে আমরা প্রফেশনালদেরকে ফোকাস না, আমরা হচ্ছে জেনারেল যারা এন্ড ইউজার তাদেরকে ফোকাস করে যেহেতু কথা বলেছি। অনেক কিছু ইনফর্মাল থাকতে পারে, সেগুলা ফর্মালও থাকতে পারে, সবগুলোকেই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। অবশ্যই। দর্শকবৃন্দ, আজকের জন্য আমরা এখানেই শেষ করব। বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই। এটা নেক্সট পর্বে আরেকজন কোনো অতিথি থাকবেন, আর একটা কোনো টপিক থাকবে, সেটা নিয়ে আপনাদের সামনে আসবো। আমাদের আলোচনা কেমন লাগলো জানাবেন, তাহলে আমাদেরই উন্নতি হবে, সোসাইটিও উন্নতি হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।